মজুরি ও বেতন বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণীর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মজুরি ও বেতন বিবরণী। তো আমরা উৎপাদন ব্যয় বিবরণীতে যে অঙ্কগুলা করছিলাম এগুলা করবা আমাদের এখানে প্রশ্ন হওয়ার সময় উৎপাদন ব্যয় বিবরণী এবং মজুরি ও বেতন বিবরণী একসাথ করে অনেক সময় প্রশ্ন করে, মানে একটা অঙ্কের ভিতরে দুইটা থেকে প্রশ্ন করে, মানে একটা উদ্দীপক হিসেবে যেমন ওইখানে প্রথমে বেতন মজুরিতে উৎপাদন ব্যয় বিবরণী থেকে একটা ফরম্যাট দিয়ে দিবে, একটা তথ্য দিয়ে দিবে, এরপরে মজুরি বিবরণীর কিছু তথ্য দিয়ে বা বেতন ও মজুরির কিছু তথ্য দিয়ে তারা ঘোরাবার আরেকটা প্রশ্ন করে, এরকম প্রশ্ন করে। আবার আলাদা করেও প্রশ্ন করতে পারে। আলাদা করে প্রশ্ন এরকম আলাদা হচ্ছে যে মনে করো উৎপাদন ব্যয় বিবরণী থেকে একটা প্রশ্ন করলো, তারপরে মজুরি ও বেতন বিবরণী থেকে একটা প্রশ্ন করলো। তো আলাদা প্রশ্ন বেশি হয়, তো যেভাবে হোক অসুবিধা নাই, আমরা একটু ভালো করে বিষয়গুলো একটু শিখে নেব। প্রথমে একটা জিনিস আমরা শিখবো, এখানে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে মজুরি আর একটা হচ্ছে যে কি বেতন। আসো আমরা প্রথমে একটু জেনে নিই মজুরিটা কি, তারপর হচ্ছে যে বেতনটা কি। মনে রাখবা মজুরিটা হচ্ছে যে মানুষের শারীরিক পরিশ্রমের বিনিময়ে, শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা প্রদান করা হয়, শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা প্রদান করা হয় সেটাকে বলা হয় মজুরি। যেমন একজন শ্রমিক কারখানাতে কাজ করতেছে, তাকে আমরা টাকা দিচ্ছি, এটাকে বলবো আমরা মজুরি। একজন কুলি, সে মনে করো পরিশ্রম করতেছে, আমাদের মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তাকে যে টাকাটা দেবো সেটাকে বলা হবে মজুরি। একজন মনে করো রিকশাওয়ালা, মানে উনি আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছে, এগুলো তার শারীরিক পরিশ্রম, বিনিময়ে ওনাকে আমরা যে টাকাটা দিচ্ছি এটাকে বলা হয় কি মজুরি বলা হয়। এখন আসলে বেতনটা কি? বেতনটা হচ্ছে যে এখানে শারীরিক পরিশ্রমটা খুব কম, এখানে হচ্ছে মানসিক পরিশ্রম সবচেয়ে বেশি। মানসিক পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা আমরা প্রদান করি সেটাকে বলি আমরা বেতন। যেমন একটা অফিসে মনে করো একজন হিসাব রক্ষক আছে, তো হিসাব রক্ষককে হাতে কাজ করে নাকি, সে মানসিক কাজ করে। মানসিক এরকম, তাকে মনে করো কোন একটা আমরা হিসাব রাখতে দিলাম, সেই হিসাবটা লিখে রাখবে, অথবা একটা প্রতিষ্ঠানের একজন উপদেষ্টা অথবা একজন ব্যবস্থাপক, তার কাজটা হচ্ছে যে মূলত বিভিন্ন চিন্তা শক্তির মাধ্যমে, বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে প্রতিষ্ঠানে কিভাবে উন্নত হয় এই বিষয়গুলো নিয়ে ভাবা, এটা হচ্ছে যে আমাদের মানসিক পরিশ্রম। তাহলে এই মানসিক পরিশ্রমের বিনিময়ে আমরা যে টাকাটা দেব সেটাকে বলা হয় কি বেতন। তাহলে সহজে মনে রাখবো আমরা শারীরিক পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা দেব সেটাকে বলা হয় মজুরি, আর মানসিক পরিশ্রমের বিনিময়ে যে টাকাটা দেব সেটাকে বলা হয় কি বেতন। পরীক্ষা আসে। এখন সব এই যে বেতন বা মজুরি আমরা বললাম, এই বেতন বা মজুরি এগুলার কিছু আমাদের উপাদান আছে। মানে বেতন বলতে শুধুমাত্র মূল যে টাকাটা দিচ্ছে সেটাকে বলবো না আমরা, মজুরি বলতে আমরা শুধুমাত্র মূল যে টাকাটা দিচ্ছে এটাকে বলবো না আমরা মজুরি বা বেতন বলতে মজুরি আর বেতনের জন্য মূল যে টাকাটা দিচ্ছে এটা প্লাস এর সাথে আরো অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা দেয়, সবগুলোকে একসাথে যোগ করে আমরা মোট উপার্জন বা মোট বেতন বলতে পারি। যেমন আমরা একটা অফিসে মনে করো আমি চাকরি করি, ওইখান থেকে আমাকে মূল বেতন দিল, কি দিল, আমাকে মূল বেতন দিল, সাথে আমাকে মনে করো বাড়ি ভাড়া ভাতা দিল, সাথে আমাকে মনে করো কি দিল, চিকিৎসা ভাতা দিল, ঠিক আছে। এরপরে মনে করো আমাকে মহার্ঘ ভাতা দিল, তারপর আমাকে মনে করো বোনাস দিল, কি দিল, বোনাস দিল। তারপরে এই যে আমরা এই যে টাকাগুলো পাইলাম, দেখো আমার মূল বেতন কিন্তু একটা, এর সাথে আমার অন্যান্য আরো মনে করো অনেকগুলা কি আছে, বেতনের সংশ্লিষ্ট আরো কিছু উপাদান আছে। এই যে সবগুলো আমরা যোগ করলে একটা ব্যক্তির বা প্রতিষ্ঠানের ব্যক্তির কি পাওয়া যাবে, আমাদের মোট উপার্জনটা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মোট উপার্জনটা পাওয়া যাবে। তাহলে
আমাদের এখানে বেতন ও মজুরি বিবরণী যখন আমরা করতে যাব, আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে মোট উপার্জন নির্ণয় করা। কি নির্ণয় করা? মোট উপার্জন। তাহলে মোট উপার্জনটা আমরা কিভাবে নির্ণয় করব? মোট উপার্জনটা হচ্ছে যে আমাদের মূল বেতন অথবা মূল মজুরি, মূল বেতন অথবা মূল মজুরি, এটার সাথে বেতন ও মজুরির সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন উপাদানগুলো আছে, অর্থাৎ মূল বেতন ছাড়া অন্যান্য যে সমস্ত প্রাপ্তি যেগুলো আছে, এগুলো সবগুলো যোগ করে দিলে মোট উপার্জন বা মোট মজুরিটা পাবো আমরা, মোট বেতনটা আমরা পাবো। বুঝতে পারছো কিনা? নাকি বুঝো নাই? বুঝা গেছে? আর এখানে বাড়ি ভাড়া ভাতা এটা আমরা প্রতি মাসে মাসে পাইতে পারি। চিকিৎসা ভাতা, মর্গ ভাতা, এগুলো আমরা জানি। মর্গ ভাতা জিনিসটা হচ্ছে যে মনে করো তোমার সুযোগ সুবিধার জন্য সরকারের পক্ষ থেকে বা অথবা তুমি যার অধীনে কাজ করতেছো তাদের পক্ষ থেকে প্রতি মাসে মাসে বেতনের সাথে কিছু টাকা কি করতে পারে, তোমাকে দিয়ে দিতে পারে, যেটাকে বলি আমরা কি ভাতা? মর্গ ভাতা বলি। ঠিক আছে? এখন আসো, এটা তো আমাদের মোট উপার্জন। এখন আমাদের অনেক সময় আমরা দেখি আমাদেরকে বেতন প্রদান করার সময় অথবা মজুরি প্রদান করার সময় যারা আমাদের নিয়োগকর্তা আছে তারা আমাদের কাছ থেকে কিছু টাকা কেটে রেখে দেয়। কিছু টাকা কি করে? কেটে রেখে দেয়, যেগুলাকে বলবো আমরা কর্তন। যেগুলাকে কি বলবো আমরা? যেগুলাকে বলবো আমরা কর্তন। অর্থাৎ আমাদেরকে বেতন প্রদান করার সময় অথবা মজুরি প্রদান করার সময় আমাদের মূল টাকা অথবা আমাদের বেতন থেকে কিছু টাকা ওরা কেটে রেখে দেয়, যেটাকে বলবো আমরা কি? কর্তন। কর্তন মানে কেটে রাখে দেওয়া, কর্তন মানে কাটা, কর্তন মানে কেটে ফেলা। বুঝা গেছে কিনা? এখন এই কর্তনের ভিতরে কি আছে? কর্তনের ভিতরে আছে তোমার প্রভিডেন্ট ফান্ডে জমা, প্রভিডেন্ট ফান্ড এটাকে ভবিষ্যৎ তহবিল বা অনুমোদিত ভবিষ্যৎ তহবিল বলা হয়। অনেক সময় আমরা দেখি যে মনে করো কোম্পানির পক্ষ থেকে একটা মনে করো শ্রমিকদের ভবিষ্যৎ কল্যাণের জন্য আমাদের বেতনের সমপরিমাণে বা বেতনের একটা নির্দিষ্ট পরিমাণের অংশ কি করা হয়? জমা করে রাখা হয়। মনে করো আমার বেতন থেকে যদি 10% জমা করে, তাহলে এখানে নিয়োগকর্তাও এখান থেকে কত পার্সেন্ট দিবে? 10% দিবে। তাহলে এইভাবে আমাদের বেতন থেকে টাকাটা জমা করা হয়, যেটাকে আমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান বা প্রভিডেন্ট ফান্ড বলে। এটার জন্য প্রাথমিকভাবে আমাদের মূল বেতন থেকে টাকাটা কি করে? কেটে রাখে দেয়। এরপরে হচ্ছে যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের দান। এরপরে আছে আয়কর। অনেক সময় দেখা যায় যে আমাদের আয়করের জন্য, কারণ মনে করো আমি আয় করতেছি, আমার আয়ের উপর আমাকে কি দিতে হবে? কর দিতে হবে। এখন এই আয়করের জন্য আমাকে টাকা দেওয়ার সময় ওরা কি করতে পারে? কিছু টাকা কেটে রেখে দিতে পারে, যেটাকে আমরা বলছি আয়কর। ঠিক আছে? এরপরে আছে আমাদের আয়কর। এর বাইরে আরো আছে মনে করো অগ্রিম বেতন। অগ্রিম বেতনটা কিরকম? মনে করো আমার প্রয়োজন হয়েছে, আমি প্রতিষ্ঠানের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে গেছি। মনে করো প্রতিষ্ঠানের কাছ থেকে আগে থেকে অগ্রিম টাকা কি করছিলাম? নিয়ে গেছিলাম। তো প্রতিষ্ঠান পরবর্তীতে আমাকে টাকা দেওয়ার সময় যতটুকু আমি অগ্রিম নিয়ে গেছিলাম ওই টাকাটা কি করে দেবে? কেটে রেখে দিবে, যেটাকে আমরা অগ্রিম কর্তন বলবো, অগ্রিম বেতন কর্তন বলবো। এরপরে এরকম আরো আছে মনে করো বীমা প্রিমিয়াম। বীমা ইন্স্যুরেন্সের জন্য রাখতে পারে, বীমা প্রিমিয়াম, এগুলোর জন্য সাধারণত আমাদের কাছ থেকে টাকাটা কি করে? দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই যে প্রভিডেন্ট ফান্ড, এটা কিন্তু শ্রমিকের কল্যাণের জন্য নিয়োগকর্তার পক্ষ থেকে করা হয়। কারণ প্রতিষ্ঠানের শ্রমিক যখন অবসরে যাবে, সে যখন তার চাকরি থেকে যখন অবসরে চলে যাবে, তখন কিন্তু এই টাকাটা কর্মীকে কিন্তু কি করবে? নিয়োগকর্তার পক্ষ থেকে কি করা হবে? দিয়ে দেওয়া হবে। সারা সরকারি চাকরি করে দেখবা যে বেতন চাকরি থেকে অবসর করার পরে একসাথে মনে করো অনেকগুলা টাকা পায়। এগুলাই মূলত এরকম, এগুলো হিসেবে মূলত প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাগুলো পায়। এবং এখানে সুবিধাটা হচ্ছে মনে করো আমি যে যার অধীনে কাজ করতেছি, আমি যদি ওইখানে 1000 টাকা জমা করি, যারা আমাকে কাজ দিছে বা আমার নিয়োগকারী প্রতিষ্ঠান যারা, ওরাও সম পরিমাণে 1000 টাকা কি করবে? জমা করবে। এটার জন্য তাদের কোনো প্রতিদান নাই, মানে তারা আমার জন্য জমা করবে, এটা নিয়ম। এটা হচ্ছে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। মানে শ্রমিক যত টাকা জমা করবে, মালিকও তত টাকা কি করবে? জমা করবে। টাকাটা কার জন্য? শ্রমিকের জন্য। টাকাটা কার জন্য? আবার বলতেছি, মালিক যত টাকা জমা করবে, শ্রমিকও তত টাকা জমা করবে।
তাহলে মনে করো আমি যদি 1000 টাকা জমা করি আমি পাচ্ছি কত টাকা? 2000 টাকা। 2000 টাকা কিরকম? 1000 টাকা আমার টাকা, আবার আমার মালিকও আমার নিয়োগকারী কর্তৃপক্ষ আমার জন্য 1000 টাকা কি করবে? জমা করবে। এরকম জমা করতে করতে আমি যত বছর চাকরি করব, চাকরি করার পরবর্তীতে একসাথে আমাকে টাকাটা কি করবে? দিয়ে দেবে। দুইটাই একসাথে কি করবে? দিয়ে দেবে। এখন সেই জন্য এখানে একটা কথা আছে, এই যে প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তার দান দেওয়া থাকে, প্রভিডেন্ট ফান্ডে যদি কি দেওয়া থাকে? নিয়োগকর্তার দান দেওয়া থাকে, তখন ওইটাকে আমাদেরকে আয় হিসাবে দেখাইতে হবে। কি হিসাবে দেখাইতে হবে? আয় হিসাবে। মানে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান যদি প্রশ্নে বলে, তখন ওই প্রভিডেন্ট ফান্ডের দান যতটুকু আছে নিয়োগকর্তারটা, কারটা? নিয়োগকর্তারটা নাকি মালিকেরটা, শ্রমিকেরটা? নিয়োগকর্তারটা। ওইটাকে আমাদেরকে কোথায় লিখতে হবে? ওইটাকে আমাদেরকে আয়ের দিকেও লিখতে হবে একবার। আয়ের দিকে একবার লিখবো, আবার আমরা কর্তনের দিকেও একবার লিখবো। কর্তনের দিকে দুইজনেরটাই লিখবো। কর্তনের দিকে লিখার সময় নিয়োগকর্তাটাও লিখবো, শ্রমিকেরটাও লিখবো। কিন্তু আয়ের দিকে লিখার সময় শুধুমাত্র কারটা লিখবো, আমরা নিয়োগকর্তাটা লিখবো। কেন লিখবো? কারণ নিয়োগকর্তা আমার জন্য টাকাটা দিচ্ছে, সেজন্য আমরা মনে করি এটা আমাদের জন্য কি আয়। বুঝতে পারছো কিনা? এটা আমাদের জন্য উপার্জন। ওকে না? তাইলে এই যে মনে করো এগুলো সবগুলো যোগ করে দিলে আমরা মোট উপার্জন পাবো, বা মোট বেতন পাবো, বা মোট মজুরি পাবো। আর এগুলো সবগুলো যোগ করে দিলে আমরা মোট কর্তন পাবো। তাহলে আমার মোট উপার্জন থেকে মোট কর্তনটা যখন আমরা বিয়োগ করব, মোট উপার্জন থেকে যখন আমরা মোট কর্তনটা বিয়োগ করব, তখন পেয়ে যাব আমরা নিট মজুরি বা নিট বেতন। নিট মজুরি বা কি নিট বেতন। তাহলে নিট মজুরি বা নিট বেতনটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমে মোট উপার্জনটা বের করে ফেলবো, তারপরে আমরা মোট কর্তনটা বের করে ফেলবো। মোট উপার্জন থেকে মোট কর্তনটা বিয়োগ করে দিলে আমাদের চলে আসবে নিট বেতন বা নিট মজুরি চলে আসবে। সহজ না? জাস্ট আমাদেরকে একটু বুঝতে হবে কোনটা কোনটা আমাদের উপার্জন আর কোনটা আমাদের কর্তন। এগুলো বলা থাকবে, প্রদান করা হলো বা দেয়া হলো বা কেটে রাখা হলো, এরকম করে প্রশ্নে বলা থাকবে, চিনা যাবে। তাহলে এভাবে আমরা মূলত বেতন ও মজুরি বিবরণী এগুলা অঙ্কগুলা করব। এখন আমাদের এখানে যে মজুরি ও বেতন বিবরণী, এই মজুরি ও বেতন বিবরণী করার জন্য আমাদের টোটাল 3টা ফরম্যাট আছে। কয়টা ফরম্যাট আছে? 3টা ফরম্যাট আছে। একটা হচ্ছে যে মনে করো আমাদের শ্রমিকের সংখ্যা সীমিত, মনে করো 3 জন বা 4 জন শ্রমিকের সংখ্যা দেওয়া থাকে। ওই শ্রমিকের সংখ্যার উপরে ভিত্তি করে আমরা কি করব? আমরা মজুরি ও বেতন বিবরণী এটা করব। আমরা একটা প্রথমে দেখি, প্রথম নিয়ম যেটা এখানে স্টেটমেন্ট আকারে করা যায়, তারপরে আমরা বিবরণী ছকেও করতে পারি, তারপরে আরেকটা আছে আমাদের এখানে প্রমাণ উৎপাদনের অঙ্ক, এটা আলাদা, এটা আমরা পরে শিখবো। প্রথমে আমরা জেনারেলটা একটু দেখি, কেউ লেখার দরকার নাই, শিটে আছে, একটু দেখো, শুধু দেখে বুঝে নাও। মনে করো আমাদের আর বেতন ও মজুরি বিবরণীটা প্রস্তুত করে সাধারণত একটা প্রতিষ্ঠানের উৎপাদন, অর্থাৎ বেতন, অর্থাৎ আমাদের রেজিস্টার যে আছে, অর্থাৎ আমাদের বেতন প্রদান রেজিস্টার যেটা দেওয়া আছে ওইটাতে, ঠিক আছে? এগুলো লিপিবদ্ধ করতে হয়। এখানে 3টা অংশ থাকবে, মনে রাখবা। এখানে প্রধানত 3টা অংশ থাকবে। একটা অংশ হচ্ছে যে শ্রমিকের বিবরণের জন্য, একটা অংশ হচ্ছে যে কিসের জন্য? শ্রমিকের বিবরণের জন্য। তারপরে একটা অংশ হচ্ছে যে আমাদের উপার্জনের জন্য, মানে উপার্জন যেগুলো আছে উপার্জনগুলো লেখার জন্য একটা কলাম। একটা কলাম হচ্ছে যে আমাদের কর্তনগুলোর জন্য। কিসের জন্য? কর্তনগুলোর জন্য। আর পাশে আমাদের অতিরিক্ত আরো 3টা কলাম আছে। এখানে আমাদের আরো অতিরিক্ত 3টা কলাম, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এখানে অতিরিক্ত কয়টা কলাম? 3টা কলাম। প্রথম কলামটার নাম হচ্ছে যে নিট বেতন বা মজুরি বললে মজুরি, বেতন বললে বেতন, নিট মজুরি, এটা একটা কলাম। এরপরে কলামটা হচ্ছে যে প্রধান চেক নং। এরপরে কলামটা হচ্ছে স্বাক্ষর ও তারিখ, এটা। তারপরে এগুলাকে আমরা মাঝখান দিয়ে আবার ভাগ করে দেব। এখানে এটার নাম হচ্ছে যে শ্রমিকের বিবরণ। শ্রমিকের কি বিবরণ। এই কলামটার নাম হচ্ছে উপার্জন।
এটা হচ্ছে কর্তন। আচ্ছা, এখানে শ্রমিকের বিবরণের এখানে আবার আমরা 3টা কলাম করব। ক্রমিক নং, নাম, পদবী। আর উপার্জনের দিকে যতটা উপার্জন থাকবে তার থেকে একটা কলাম বেশি করব। যতটা উপার্জন থাকবে তার থেকে একটা কলাম কেন? ওই যে মোট করার জন্য। মনে করো আমাদের 5টা উপার্জন আছে, তাহলে 5টা উপার্জন থাকলে আমরা কলাম করব কয়টা? 6টা কলাম করব। ঠিক একইভাবে কর্তনের দিকেও যতটা কর্তন থাকবে তার থেকে একটা কলাম কি করতে হবে? বেশি করতে হবে। মনে করো 4টা কর্তন আছে, আমরা কলাম করব কয়টা? 5টা। ঠিক আছে। আর লাস্টেরটা হচ্ছে যে আমাদের মোট। লাস্টেরটা হচ্ছে কি? মোট বললাম। আর এরপরে আমরা দেখব যে আমাদের কয়জন শ্রমিকের তথ্য দেওয়া আছে এখানে। মনে রাখবা এই কলামটা তখনই করব যখন শ্রমিকের সংখ্যা সীমিত থাকবে এবং ওদের স্পেসিফিক নাম দেওয়া থাকবে। বুঝো ভালো করে। এই কলামটা তখনই করব যখন শ্রমিকদের স্পেসিফিক তথ্য দেওয়া থাকবে এবং ওদের স্পেসিফিক নাম দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? মনে করো আমাদের এখানে 60 জন শ্রমিকের তথ্য দেওয়া আছে, তাহলে নিচের দিকে আমরা 5টা কলাম করব। মনে করো 1 2 3 4, এটা হচ্ছে যে মনে করো এ বি সি ডি, আর নিচের কলামটার নাম হবে কি? মোট। এটা তাহলে এটা হচ্ছে যে আমাদের বেতন ও মজুরির কলাম। এটা কখন করব? এটা হচ্ছে যে যদি স্পেসিফিক শ্রমিকদের এভাবে নাম দেওয়া থাকবে তখনই আমরা কি করব? এই কলামটা করব। অনেক সময় দেখা যায় যে আমাদের তাহলে এটা এক্ষেত্রে মনে করো উপার্জনের দিকে আমরা যার উপার্জন তার কলামে লিখব। নরমালি প্রথম কলামটা থাকবে মূল বেতন। প্রথম কলামটা কি থাকবে? সবার মূল বেতনগুলো আমরা লিখব, যারটা তার কলামে লিখব। তারপর অন্যান্য ভাতা যারটা তার কলামে লিখব। লিখে মনে করো প্রত্যেকটা কলাম, এই কলামটা এখানে যোগ করলে মোটটা পাবো, এইভাবে এখানে যোগ করলে মোটটা পাবো। আবার নিচের দিকে আমরা সবগুলা কি করে দেব? যোগ করে দেব। একইভাবে কর্তনগুলো লিখবো, মোটের সাথে মোট লিখবো, তারপরে মোটের সাথে মোট লিখবো, আবার নিচের দিকেও যোগ করে দেব। যোগ করার পরে এখানে উপার্জনের মোট, তারপরে কর্তনের মোট, দুটোটা বিয়োগ করে দিলে আমরা এখানে কি পেয়ে যাব? নিটটা পেয়ে যাব। কি পেয়ে যাব আমরা এখানে? এটা হচ্ছে যে আমাদের বেতন ও মজুরি বিবরণী স্টেটমেন্ট। ঠিক আছে। তাহলে জাস্ট আমরা একটু কলামটা, আর এখানে তো মনে করো একসাথে তোমাকে 3টা অংশ করতে বলবে না। মনে করো ক নাম্বারে হয়তো বলতে পারে তোমাকে উপার্জনগুলো বের করো, খ নাম্বারে বলতে পারে তোমাকে কর্তনগুলো বের করো, গ নাম্বারে গিয়ে দেখাইতে বলতে পারে যে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানে কি দেখাও? নিট মজুরি দেখাও। তখন কি তুমি এগুলো সবগুলো করার দরকার আছে নাকি? দরকার নাই। তখন উপার্জনের জন্য তুমি একটা কলাম করবা, শুধু মোট উপার্জন। কর্তনের জন্য শুধু তুমি একটা কলাম করবা, মোট কর্তন। ওই যে শ্রমিকের বিবরণটা শুধু ঠিক থাকবে। মনে করো যার উপার্জন তার কলামে লিখবা, যার কর্তন তার কলামে লিখবা, লিখার পরে তারপরে বিয়োগ করে দিলে তোমার এখানে নিট মজুরি বা নিট বেতনটা চলে আসবে। ঠিক আছে। অর্থাৎ আমাদের এই কলামটা কমন। কোন কলামটা? এই কলাম। এখন প্রশ্নে যদি তোমাকে মোট উপার্জন বের করতে বলে, কি বের করতে বলে? মোট উপার্জন বের করতে বলে, তুমি কলাম করবে এতটুকু, প্রথম থেকে এতটুকু, এখান থেকে কতটুকু? এতটুকু। যদি তোমাকে কি বের করতে বলে? মোট উপার্জন বের করতে বলে। যদি তোমাকে যদি বলে যে শুধুমাত্র মোট কর্তন বের করো, কি বের করো? তখন এখান থেকে এতটুকু হবে না, হবে কতটুকু? এটা হবে, আর শুধুমাত্র এতটুকু হবে। এটা হবে, শেষেরটা হবে না, আর এতটুকু হবে, শুধু কর্তনের অংশটা। বুঝে গেছে? আর এরপরে মনে করো গ নাম্বারে যদি এরকম বলে যে মনে করো মোট উপার্জনটা ক নাম্বারে বের করছো, খ নাম্বারে গিয়ে বলছে যে কি করো? নিট মজুরি বের করো।
তখন কলাম হবে, এটা হবে, এখানে অতিরিক্ত একটা কলাম করতে হবে, একটা কলাম করতে হবে মোট লেখার জন্য, আর এখান থেকে পুরোটা হবে, কারণ নিট বের করতে বলছে, তার মানে কর্তন সহ নিট, কর্তন সহ কি নিট। এটা হচ্ছে যে আমাদের বেতন ও মজুরি বিবরণী তৈরি করার জন্য একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা কখন দেখাবো আমরা, যদি প্রশ্নে শ্রমিকদের স্পেসিফিক নাম দেওয়া থাকবে, মনে করো 2 জন শ্রমিক বা 3 জন শ্রমিক বা 4 জন শ্রমিক বা 4 জন কর্মকর্তা এরকম যদি দেওয়া থাকে, তখন আমরা এই ফরম্যাটটা করব না, আরে কিন্তু আমরা এই ফরম্যাটটা করব না, ঠিক আছে কিনা। আচ্ছা, অনেক এরকমও তো হইতে পারে যে প্রতিষ্ঠানের একসাথে মনে করো অনেকজন শ্রমিকের তথ্য দেওয়া আছে, দেওয়া থাকতে পারে না, অনেক, যেমন মনে করো 100 জন 200 জন 500 জন, তো আমরা তো এখানে 100 জন 200 জন বা 500 জনের কলাম করার মতো আমাদের কাছে জায়গা থাকবে না, তখন আমরা কি করব, তখন আমাদের স্টেটমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা অঙ্কটা করে ফেলবো বিবরণী ছকে। কোন ছকে করে ফেলবো, বিবরণী ছক, ওইটা আরো সহজ। তাহলে এটাতে আর সমস্যা নাই তো, তাহলে এটা যদি আমরা মুছে দিই, তাহলে বিবরণী ছকটা আমরা দেখি। তাহলে এই স্টেটমেন্টটা কখন করব আমরা, এই স্টেটমেন্টটা কখন করব বলো, শ্রমিকদের স্পেসিফিক নাম দেওয়া থাকলে, তখন শ্রমিকদের স্পেসিফিক নাম দেওয়া থাকলে তখন আমরা এই স্টেটমেন্টটা করব। এখন আসো, আমাদের যদি প্রশ্নে কি দেওয়া থাকে, আমাদের প্রশ্নে যদি মনে করো অনেকজন শ্রমিকের তথ্য দেওয়া আছে, প্রশ্নে মনে করো 100 জন শ্রমিকের তথ্য দেওয়া আছে, বা 200 জন শ্রমিকের তথ্য দেওয়া আছে, বা 300 জন শ্রমিকের বা 1000 জন শ্রমিকের তথ্য দেওয়া আছে, তখন তো আমাদের সীমিত পরিসরে এতজন শ্রমিকের নাম লেখা সম্ভব নয়। এটা মনে করো, এটা যদি বড় বড় কোম্পানি যেগুলো আছে, ওদের বিশাল বিশাল রেজিস্ট্রেশন খাতা থাকে, ওরা রেজিস্ট্রেশন খাতা থাকলেও ওরা মনে করো তোমাকে সামারি দেখানোর জন্য কি তারা কি করবে নাকি সবগুলো একসাথে দেখাবে নাকি, তোমাকে বলবে নাকি ধরেন এই মোটা বইটা নেন, এটার ভিতরে আমার সব শ্রমিকের তথ্য আছে, এইভাবে দিবে, ওরা দিবে না, ওরা তোমাকে জাস্ট একটা সামারি দিবে, ওরা তোমাকে একটা কি দেবে, সামারি দিবে। ওই সামারিটা আমরা এখন শিখবো কিরকম দেখো। এখন আসো, যদি আমাদের প্রশ্নে যদি কি দেওয়া থাকে, প্রশ্নে যদি অনেকজন শ্রমিকের তথ্য দেওয়া থাকে, তখন অঙ্কটা করবো আমরা বিবরণী ছকের মাধ্যমে। কিসের মাধ্যমে, এটা আরো সহজ। এটা কি, এখানে বিবরণ লিখবা, টাকা টাকা, এখন এখানে ক নাম্বার দিয়ে লিখবা প্রথমে উপার্জন সমূহ, ক নাম্বার দিয়ে প্রথমে কি লিখবা, উপার্জন সমূহ। উপার্জনের সমূহের ভিতরে মনে করো ওই যে আগের মতো বেতনের উপাদানগুলো দেখতে পারে, মনে করো আমরা 1 নম্বরে লিখবো এখানে মনে করো মূল বেতন। কি বেতন, আচ্ছা মূল বেতন কি একজনেরটা লিখবো নাকি যতজন শ্রমিক আছে সবাইটা লিখবো, বেতন কি একজনেরটা লিখবো নাকি যতজন শ্রমিকের কাজ করতেছে সবাইটা লিখবো। মনে করো আমাদের প্রতিষ্ঠানে মোট শ্রমিক আছে 1000 জন, কয়জন, 1000 জন, মোট শ্রমিক আছে কয়জন, 1000 জন, প্রতিজন সবাইকে মনে করো মাসে আমরা 5000 টাকা করে বেতন দিই, মাসে কত করে বেতন দিই, 5000 টাকা করে বেতন দিই, তাহলে গুণ কত আমাদের 5000, তাহলে গুণ করে দিলে আমাদের এখানে মোট বেতনটা চলে আসবে, নাকি বুঝে নাই। একইভাবে মনে করো আমাদের এখানে চিকিৎসা ভাতা বলো, মর্গ ভাতা বলো, তারপরে যাতায়াত ভাতা বলো, বা প্রভিডেন্ট ফান্ড বলো, বাড়ি ভাড়া ভাতা বলো, মানে বেতনের অন্যান্য যে সমস্ত উপাদানগুলো আছে সবগুলোকে আমাদের ওই 1000 জনেরটা লিখতে হবে। এখানে কয়জনেরটা, যদি প্রতিজনেরটা দেওয়া থাকে 1000 দ্বারা গুণ করে লিখতে হবে, আর যদি সবার জন্য একসাথে দেওয়া থাকে তখন তো আমাদের আর কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট টাকাটা লিখে দেবো আমরা। বুঝতে পারছো কিনা? এইভাবে লিখলে আমাদের এখানে মোট উপার্জনটা চলে আসবে, মানে সবগুলো উপার্জন আমরা যখন লিখবো তখন এখানে কি চলে আসবে, মোট উপার্জনটা কি চলে আসবে, কলাম আমরা যোগ করে আউটার কলামে পাঠা দেবো মোট উপার্জন। ঠিক আছে, এরপরে খ নাম্বার দিয়ে লিখবো আমরা কি, ক নাম্বার দিয়ে লিখবো কর্তন সমূহ। কর্তন সমূহ, তো কর্তন সমূহের ভিতরে আমাদের এখানে যতগুলা কর্তন দেওয়া আছে, যতগুলা কর্তন এখানে দেওয়া থাকবে সবগুলা কর্তন আমরা ধারাবাহিকভাবে লিখে ফেলবো। সবগুলা কর্তন এখানে মনে করো প্রভিডেন্ট ফান্ডে দান দেওয়া থাকতে পারে, যৌথ বীমা তহবিল দেওয়া থাকতে পারে, তারপর অগ্রিম, এখন অগ্রিম বেতনের ক্ষেত্রে কোন শ্রমিক অগ্রিম নিয়ে যেতে পারে, ওটা থাকলে আমরা কি করব, এখানে লিখবো। লিখার পরে আমরা এখানে যখন টোটাল যোগ করে দিব পেয়ে যাবো আমরা কি মোট কর্তন। তো দেখো মোট কর্তনও পেয়ে গেলাম, তারপরে মোট উপার্জনও পেয়ে গেলাম। এরপরে স্বাভাবিক আমাদের গ নাম্বার
নেট বেতনটা আমরা তাহলে কিভাবে বের করব? ক নাম্বার থেকে খ নাম্বারটা যখন আমরা বিয়োগ করে দেব তখন আমাদের এখানে নেট বেতনটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের বিবরণী ছক। এটা হচ্ছে যে কি বিবরণী ছকটা। তাহলে বিবরণী ছকটা কিন্তু ওইটা থেকে আরো সহজ। বিবরণী ছকের ক্ষেত্রে জাস্ট আমরা মনে রাখবো যে আমাদের এখানে কতজন শ্রমিক কাজ করতেছে সবার টাকা আমরা এখানে একসাথে লিখব। এইভাবে আমরা বেতন ও মজুরি বিবরণীটা প্রস্তুত করব। অনেক সময় এখানে দেওয়া থাকতে পারে, মনে করো আমাদের এখানে মাসিক টাকা না দিয়ে মনে করো এখানে ঘন্টা প্রতি টাকা দেওয়া থাকতে পারে, অথবা মনে করো আমাদের এখানে ওরা প্রতিদিনে টাকা দেওয়া থাকতে পারে। সাধারণত শ্রমিকদেরকে টাকা দেওয়ার সময় এখানে ঘন্টাটা বিবেচনা করা হয়। অনেক সময় ওদেরকে ডেইলি বেসিসে আমরা টাকা প্রদান করতে পারি। তো ডেইলি বেসিসে মনে করো ওদেরকে দৈনিক আমরা 10 টাকা করে প্রদান করি, অথবা প্রতি ঘন্টাতে আমরা 10 টাকা করে দিই। প্রতি ঘন্টাতে কত টাকা করে দিই? আচ্ছা, আমাদের ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী, শ্রম আইন অনুযায়ী একটা শ্রমিককে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? 8 ঘন্টা। তাহলে আমরা তখন মূল বেতনটা কিভাবে বের করব? দেখো, তখন প্রতি ঘন্টাতে কত টাকা দিচ্ছি? তাহলে 10 গুণ 8। এই 8 এর কথা প্রশ্নে বলা থাকবে না, নাও দেখতে পারে, কারণ আমাদের ইন্টারন্যাশনাল শ্রম আইন অনুযায়ী কত ঘন্টা কাজ করতে হবে? 8 ঘন্টা। এখন মনে করো প্রশ্নে 1 মাসের ভিতরে এতদিন কাজ হয়, এটা বলতে পারে না বলতে পারে, এটা বলতেও পারে নাও বলতে পারে। যদি বলে দেই যে তা মনে করো ওয়ার্কিং ডে যতদিন আছে ততদিন ধরবো, না বলে দিলে আমরা এভারেজে এটাকে কত ধরবো? 30 ধরবো। কত ধরবো? তাহলে গুণ করে দিলে আমরা ওদের মূল বেতনটা পেয়ে যাব। এটা একজনের নাকি সবাই? একজনের। এটা হচ্ছে কয়জনের? একজনের। কেন একজনের? কারণ এটা একজনের। এটা কয়জনের? এখন এখানে যদি মনে করো আমাদের যদি 2000 শ্রমিক থাকে, এটাকে আমরা কত দ্বারা গুণ করে দেব? 2000 দ্বারা গুণ করে দেব। যদি 200 শ্রমিক থাকে আমরা 200 দ্বারা গুণ করে দেব। যদি 500 শ্রমিক থাকে আমরা 500 দ্বারা গুণ করে দেব। এটা হচ্ছে যে আমাদের মূল বেতন। এটা হচ্ছে যে যদি ঘন্টাতে দেওয়া থাকে বা এককে দেওয়া থাকে তখন আমরা এইভাবে কাজটা করব। বুঝা গেছে কিনা? আরে ওকে। তাহলে এই দুইটা বিবরণী, এর বাইরে আমাদের আরেকটা বিবরণী আছে, সেটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। কি পদ্ধতি? ওইটা পরে শিখবো আমরা। অঙ্ক এই দুইটা আগে শিখে নিই। এখানে আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এগুলা পার্সেন্টেজে দেওয়া থাকে। কিসে দেওয়া থাকে? পার্সেন্টেজ। বলে দেয় যে বাড়ি ভাড়া ভাতা 25% বা মহার্ঘ ভাতা 20%, এরকম আমাদের প্রশ্নে পার্সেন্টেজ বলা থাকে। মনে রাখবা, পার্সেন্টেজের ব্যাপারে কিছু বলা থাকুক বা না থাকুক, থাকলে মূল বেতনের উপরে বলবে, না থাকলেও মূল বেতনের উপরে ধরতে হবে। মানে পার্সেন্টেজ গুলো আমরা প্রয়োগ করব কিসের উপর? মূল বেতনের উপর। আমাদের এখানে মূল বেতন যেটা দেওয়া থাকবে, মূল বেতনের উপরে মূলত আমরা কি করব? পার্সেন্টেজ গুলো প্রয়োগ করব। এটা আমরা একটু মনে রাখি। এটা হচ্ছে যে আমাদেরকে, এটা হচ্ছে যে বেতন ও মজুরি বিবরণী তৈরি করার জন্য দুইটা ফরম্যাট। আর উৎপাদন একক পদ্ধতি যেটা তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ, উৎপাদন একক পদ্ধতি যেটা, এটা তো হচ্ছে যে আমাদের এখানে অঙ্ক করা, অর্থাৎ আমাদের কি করার জন্য, আমাদের এখানে এই যে অঙ্ক করার জন্য, বিবরণী করার জন্য তখন আমাদের একক প্রতি উৎপাদন গুলা দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ওইটা আমরা অঙ্ক দিয়ে বুঝা ছাড়া আমরা নরমালি বুঝবো না। তো আমরা এখানে এখন আসো, আমাদের এই বেতন ও মজুরি বিবরণীতে কিছু জাবেদা আছে, রেকর্ডিং প্রসেস। মাঝে মাঝে আমাদের এখানে কিছু কি করতে বলে? জাবেদা করতে বলে। এখন আসো, এখানে জাবেদা হচ্ছে যে মূলত 3টা। জাবেদা হচ্ছে যে মূলত কয়টা? 3টা। আমাদের এটা যখন করতে যাব, প্রথমত হচ্ছে 1 নম্বর জাবেদাটা হচ্ছে যে আমাদের মোট মজুরির জন্য। আমাদের প্রথম জাবেদাটা হচ্ছে যে এখানে মোট মজুরির জন্য 3টা। আমাদের মূলত জাবেদা আছে এখানে 3টা। 1 নম্বর জাবেদাটা হচ্ছে মোট উপার্জন বা মোট বেতনের জন্য। মোট উপার্জন বা মোট বেতনের জন্য। মোট বেতনের জন্য এটা হচ্ছে জাবেদাগুলো আমরা একটু শিখে ফেলি। তো এটা প্রথম, এটা জাবেদাটা হচ্ছে মনে রাখবা, এটা জাবেদাটা হচ্ছে যে আমাদের পদেয় বেতন ডেবিট, না বেতন ডেবিট পদেয় বেতন ক্রেডিট, প্রথম জাবেদা। এটা জাবেদাটা হচ্ছে বেতন ডেবিট পদেয় বেতন কি ক্রেডিট। আর যদি এটা মজুরি হয় তাহলে মজুরি ডেবিট পদেয় বেতন। এখানে কোন টাকাটা লিখবো? উপার্জনের মোট একটা টাকা পাইছি না আমরা, পার্টিকুলার, অর্থাৎ আমরা এখানে যখন 3 জন সমান যোগ করে দেব, এখানে মোট একটা টাকা পাবো না, ওই মোট মানে সবার একসাথে
জাবেদা দেওয়ার সময় কি দেব, সবার একসাথে জাবেদা। এখানে কিন্তু পার্টিকুলারলি কোনো জাবেদা নাই, এখানে জাবেদাগুলো দেব সবার একসাথে। 100 জন শ্রমিকের কাজ করলে 100 জন শ্রমিকের মোট উপার্জন যেটা পাইছি ওটা আমরা এখানে লিখবো। বুঝতে পারছো কিনা? এটা প্রথম জাবেদা। 2 নম্বর জাবেদাটা হচ্ছে যে এটাকে আমরা কিসের সাথে, কর্তনের সাথে সমন্বয় করব। 2 নম্বর জাবেদা। 2 নম্বর জাবেদাটা হচ্ছে আমাদের বেতন ও মজুরি প্রদানের আগে প্রমাণপত্র প্রস্তুতের জন্য, বেতন বা মজুরি প্রদানের পূর্বে বাউচার প্রস্তুতের জন্য। আচ্ছা, বেতনটা খরচ নাকি আয়? প্রতিষ্ঠানের জন্য কি খরচ? শ্রমিকের জন্য আলাদা। আমরা তো কাজ করব মূলত প্রতিষ্ঠানে, শ্রমিক কাজ করব মূলত কার। এখন আসো, আমরা শিখছি বাউচার 2 প্রকার। বাউচার কত প্রকার? একটা হচ্ছে ডেবিট বাউচার আর একটা হচ্ছে ক্রেডিট বাউচার। বেতনটা হচ্ছে খরচ, তাহলে খরচের জন্য কোন বাউচার প্রস্তুত করব? ডেবিট বাউচার। তাহলে এটাকে বেতনটা প্রদান করার পূর্বে আমাদেরকে একটা বাউচার প্রস্তুত করতে হবে। কি প্রস্তুত করতে হবে? তো এখন এই টাকাগুলো যখন আমরা বাউচারে প্রদান করব, এই টাকাগুলো যখন আমরা বাউচারে নিয়ে যাব, তখন জাবেদাটা হচ্ছে যে প্রদেয় বেতন ডেবিট। এখানে যেটা আছে ওটা প্রদেয় বেতন ডেবিট। এখানে যতগুলো আমাদের কি আছে, যতগুলা কর্তন আছে সকল কর্তন ক্রেডিট। সকল কর্তন মানে এখানে যতগুলা কর্তন দেওয়া থাকবে আমাদের সব প্রত্যেকের নাম লিখতে হবে, কিন্তু প্রত্যেকটার স্পেসিফিক নাম বলে বলে ক্রেডিট করতে হবে। উপার্জনের ক্ষেত্রে তো একসাথে লিখে দিতে পারছি, কিন্তু কর্তন করার সময় কিন্তু প্রত্যেকের স্পেসিফিক নাম লিখতে হবে। প্রভিডেন্ট ফান্ড থাকলে প্রভিডেন্ট ফান্ড ক্রেডিট, কল্যাণ তহবিল থাকলে কল্যাণ তহবিল ক্রেডিট, মহার্ঘ ভাতা থাকলে মহার্ঘ ভাতা ক্রেডিট, অগ্রিম বেতন থাকলে অগ্রিম বেতন ক্রেডিট। এভাবে প্রত্যেকটাকে স্পেসিফিক আমাদেরকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। বুঝা গেছে কিনা? ওকে, তাহলে এটা লিখলাম আমরা। তাহলে এরপরে হচ্ছে যে আমাদের এরপরে এখান থেকে এখানে করলে আমাদের এখানে একটা পার্থক্য সৃষ্টি হবে, এখানে একটা গ্যাপ আসবে, একটা পার্থক্য আসবে। কি আসবে? এখানে একটা, ওই পার্থক্যটার নাম লিখবো আমরা প্রদেয় বাউচার। ওই পার্থক্যটার নাম আমরা কি লিখবো? প্রদেয় বাউচার লিখবো। মানে মোট উপার্জনটা লিখলাম, এটা থেকে ওই যে কর্তনগুলা বিয়োগ করার পরে এখানে যে টাকাটা আসবে এখানে এটা হচ্ছে পার্থক্য আসবে, এবং ওই পার্থক্যটার নাম লিখবো আমরা কি? প্রদেয় বাউচার লিখবো। কি লিখবো আমরা? প্রশ্ন করতে পারো স্যার এখানে বাউচার, কারণ আমরা খরচের জন্য বাউচার প্রস্তুত করি আর বেতনগুলো প্রদান করব আমরা সাধারণত বাউচারের মাধ্যমে। কারণ তুমি শ্রমিকরে টাকা দিচ্ছ, তোমার এখানে একটা প্রমাণ লাগবে না? তোমার মনে করো অডিট আসতে পারে, শ্রমিকেরা তো মনে করো টাকা নিয়ে পরবর্তীতে আবার টাকা এটাও বলতে পারে, অস্বীকার করতে পারে যে আমি টাকা নিই নাই, বলতে পারে না? বলতে পারে। সেজন্য এটার একটা প্রমাণপত্র রাখতে হবে, যেটাকে আমরা ডেবিট বাউচার বলবো বা বাউচার বলবো। তাহলে বাউচারের মাধ্যমে নিয়ে যাব। অর্থাৎ আমরা মোট মনে করে একজন শ্রমিক ক, সে প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা পাচ্ছে, তার থেকে আমরা কর্তন করলাম কত টাকা? 5,000 টাকা। তাহলে সে নিটার কত টাকা পাবে? 45,000 টাকা পাবে। ওই 45,000 টাকা এখানে লিখবো, মানে এখানে উপস্থাপন করবো তোমার এত টাকা বেতন হয়েছে, এত টাকা কর্তন করলাম, আর তুমি প্রতিষ্ঠান থেকে কোনটা পদে বাউচার এখন ডেবিট, এরপর আবার এটাকে কি করব? এখন ক্রেডিট, পরে আবার এটাকে আমরা ডেবিট করব। এখন তো হচ্ছে যে আমরা পদে বেতন থেকে টাকাটা বাদ দেওয়ার পরে কিসে নিয়ে গেলাম? পদে বাউচারে নিয়ে গেলাম। এখন কিন্তু এটা আমাদের জন্য দায় অবস্থায় আছে। কিসের অবস্থায় আছে? এটা কিন্তু দায়। 3 নাম্বার জাবেদাটা হচ্ছে যে এই টাকাগুলো এখন আমরা প্রদান করে দেব। পদে বাউচারের টাকাটা আমরা কি করে দেব? নগদে প্রদান করব, নিট বেতন বা মজুরি পরিশোধ করার জন্য। নিট বেতন বা মজুরি কি করার জন্য? পরিশোধের জন্য। পরিশোধের জন্য, নিট বেতন বা মজুরি পরিশোধের জন্য। তখন জাবেদাটা হচ্ছে যে তোমার প্রদেয় বাউচার ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের মূলত জাবেদা হচ্ছে যে এই তিনটা। তাহলে প্রথম জাবেদাটা হচ্ছে মোট উপার্জনগুলো লেখার জন্য, দ্বিতীয় জাবেদাটা হচ্ছে মোট উপার্জনের সাথে ওই যে কর্তনগুলো সমন্বয় করে পদের বাউচারে নিয়ে যাব, লাস্ট পয়েন্টে গিয়ে আমরা কি করব? আমরা ওই যে টাকাগুলো পরিশোধ করে দেব। এই তিনটা হচ্ছে আমাদের এখানে মেইন জাবেদা।
এর বাইরে আমাদের আরো তিনটা জাবেদাটা আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের নিয়োগকর্তা কর্তৃক ভবিষ্যৎ তহবিলে টাকা জমা দিলে, নিয়োগকর্তা যদি আমাদের ভবিষ্যৎ তহবিলে কি করে টাকা জমা দেয়, আবার বলতেছি নিয়োগকর্তা যদি ভবিষ্যৎ তহবিলে টাকা জমা দেয় তখন আমাদের এখানে আরো একটা জাবেদা দিতে হবে। নিয়োগকর্তা যদি ভবিষ্যৎ তহবিলে টাকা জমা দেয়, নিয়োগকর্তা যদি ভবিষ্যৎ তহবিলে টাকা জমা দেয় তখন আমাদের জাবেদাটা হবে ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ডেবিট। এটা 4 নম্বর জাবেদা। ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ডেবিট। তারপরে হচ্ছে প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট, প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট, এটা একটা। এরপরে কর্মচারীদের বেতন থেকে কর্তৃত্ব আয়কর সরকারি কোষাগারে জমা করলে, এখন এখানে আমাদের কর্তনের ভিতরে একটা পয়েন্ট ছিল আয়কর, কর্তনের ভিতরে একটা পয়েন্ট ছিল কি আয়করটা কি এটা শ্রমিককে প্রতিষ্ঠান রেখে দিতে পারবে? আয়করের টাকাটা কার টাকা? মূলত সরকারের টাকা। এখন আমাদের প্রশ্নে যদি এরকম যদি আয়কর দেওয়া থাকে, কর্তনের ভিতরে যদি আমরা এরকম আয়কর পাই, এই আয়করটাকে আমাদেরকে কি করতে হবে? সরকারি কোষাগারে জমা দিতে হবে। তখন আমাদের জাবেদাটা হয়ে যাবে 5 নাম্বার প্রদেয় আয়কর ডেবিট, প্রদেয় আয়কর ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা প্রথমে ওই যে টাকাটা আয়করের জন্য আমরা কেটে রাখছি ওই টাকাটা আমরা সরকারি কোষাগারে কি করলাম? এখন জমা দিলাম। তাহলে জাবেদাটা হচ্ছে প্রদেয় আয়কর হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর বেতন ও মজুরি থেকে কর্তৃত্ব মালিক কর্তৃক প্রদত্ত দান প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার জন্য, অর্থাৎ বেতন বা মজুরি থেকে কর্তৃত্ব ও মালিক কর্তৃক এই যে আমাদের, অর্থাৎ আমরা নিয়োগকর্তা এবং শ্রমিক এই দুইজনের টাকাটাকে কেটে আমরা কোথায় জমা করি? প্রভিডেন্ট ফান্ডে জমা করি। তো এখন এই প্রভিডেন্ট ফান্ডে যখন আমরা জমা করি, এই যে প্রদেয় ভবিষ্যৎ তহবিল আমরা লিখলাম না, এই টাকাটা আমরা জমা দেওয়ার জন্য, তখন জাবেদাটা হয়ে যাবে 6 নাম্বার জাবেদা। অর্থাৎ ভবিষ্যৎ তহবিলের টাকা কর্তৃত্ব, ভবিষ্যৎ তহবিলের টাকা আমরা যখন প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়ে দেব। কি করে দেব আমরা? কারণ এটা যদিও তুমি এখন মনে করো আমি বেতন প্রদান করতেছি, তো বেতন প্রদান করার সময় টাকাটা কেটে রাখলাম, তো টাকাটা কেটে রেখে কি প্রতিষ্ঠান তার নিজের ক্যাশে রাখতে পারবে নাকি? এটা যে কোনো একটা, এটা শ্রমিকদের নামে কি খুলবে? তারা অ্যাকাউন্ট খুলবে, শ্রমিকদের নামে কি খুলবে? অ্যাকাউন্ট খুলবে। অ্যাকাউন্টে গিয়ে তারা মাস শেষে টাকাগুলো কি করে আসবে? জমা দিয়ে আসবে। তাহলে তাদের টাকা জমা হচ্ছে না, ব্যাংকে টাকা বাড়তেছে, ব্যাংকে টাকা চলে যাচ্ছে না, অর্থাৎ তাদের নগদ টাকা কমে যাচ্ছে না। তাহলে এটার জন্য জাবেদাটা হচ্ছে লাস্ট ওয়ান, এটা জাবেদাটা হচ্ছে প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ডেবিট বা প্রদেয় ভবিষ্যৎ তহবিল ডেবিট ফান্ড ডেবিট, তারপরে ব্যাংক হিসাব বা নগদান হিসাব কি বা নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব হবে না, এখানে ব্যাংকে হবে ব্যাংক হিসাব। নগদও হইতে পারে, কারণ নগদও জমা দিতে পারি আমরা, কারণ অনেক সময় এটা প্রতিষ্ঠানে ব্যাংকে থাকে, তো ব্যাংক থেকে ওরা কেটে নিয়ে রাখে এটা। তাহলে এটা হচ্ছে, তাহলে এই তিনটা হচ্ছে এক্সট্রা জাবেদা। আবার একটু বলি, এই জাবেদাটা দিব কখন? যদি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান থাকে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে যদি নিয়োগকর্তার দান থাকে তাহলে এই জাবেদাটা হবে, নাইলে হবে না। বুঝা গেছে? জাবেদাটা কি? ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ডেবিট, প্রদেয় ভবিষ্যৎ তহবিল ক্রেডিট। এই জাবেদাটা হবে শুধুমাত্র কর্তনের দিকে আয়করের কথা বললে। কর্তনের দিকে কিসের কথা বললে? আয়করের কথা বললে এই জাবেদাটা দিব, নাইলে দিব না। জাবেদাটা হচ্ছে যে প্রদেয় আয়কর ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। আর লাস্ট ওয়ান হচ্ছে যে যদি আমাদের প্রশ্নে কি দেওয়া থাকে, যদি ওই যে আমরা প্রভিডেন্ট ফান্ড দেওয়া আছে, এই টাকাটা যখন আমরা জমা দেব তখন জাবেদাটা হচ্ছে প্রদেয় প্রভিডেন্ট ফান্ড ডেবিট, ব্যাংক হিসাব বা নগদান। এখানে প্রভিডেন্ট ফান্ড লেখার সময় শ্রমিকেরটাও আসবে প্লাস মালিক যেটা জমা দিয়েছে ওইটাও আসবে, দুইটাই লিখতে হবে, দুইটাই লিখতে হবে। এই হচ্ছে যে টোটাল 6টা জাবেদা। তাহলে প্রথম জাবেদাটা যদি আমরা বলি, প্রথম জাবেদাটা হচ্ছে যে বেতন হিসাব ডেবিট, প্রদেয় বেতন হিসাব ক্রেডিট। 2 নম্বর জাবেদাটা হচ্ছে প্রদেয় বেতন ডেবিট, সকল কর্তন ক্রেডিট, পার্থক্যটা হবে প্রদেয় ভাউচার। 3 নম্বর জাবেদাটা হচ্ছে নিট বেতন পরিশোধ করার জন্য প্রদেয় ভাউচার ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট।
4 নম্বর জাবেদাটা হচ্ছে প্রশ্নে যদি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান দেওয়া থাকে তখন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান ডেবিট, তারপর হচ্ছে আমাদের পদে ভবিষ্যৎ তহবিল ক্রেডিট। 5 নম্বর জাবেদাটা হচ্ছে প্রশ্নে যদি আয়কর দেওয়া থাকে, প্রশ্নে যদি কি আয়কর দেওয়া থাকে তখন জাবেদাটা হচ্ছে যে আয়কর ডেবিট, পদে আয়কর ডেবিট, নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের ওই যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের টাকাটা যখন আমরা সংশ্লিষ্ট হিসাবে জমা করব তখন জাবেদাটা হয়ে যাবে আমাদের কি, তখন জাবেদাটা হয়ে যাবে প্রদেয় ভবিষ্যৎ তহবিল ডেবিট, তারপর নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। এইটা হচ্ছে যে আমাদের জাবেদাগুলো। তাহলে স্টেটমেন্টটা শিখবো, জাবেদা করতে বললে করবে, না করতে বললে তো করবে না। একটু সহজ আছে, আমরা আশা করি এগুলো দেখে দেখে পড়লে মোটামুটি এখানে এত কষ্ট করতে হবে না। জাস্ট আমাদের এই 3 নিয়ম থেকে 3টা অঙ্ক করা দিলে এখানে পুরো সেইটাই শেষ হয়ে যাবে। কারণ এখানে ভেজালটা অঙ্ক না, আমাদের এখানে কোনো আর্থিক বিবরণীতে যেরকম মনে করো বিভিন্ন ধরনের সমন্বয় দেওয়া থাকে, এখানে ওইরকম সমন্বয় নেই। জাস্ট আমরা স্পেসিফিক শ্রমিকদের নাম দেওয়া থাকলে এর নিয়মের একটা অঙ্ক করব, অনেকগুলো শ্রমিক দেওয়া থাকলে এর নিয়মের একটা অঙ্ক করব, আর একটা অঙ্ক করব ওই যে উৎপাদন, প্রমাণ উৎপাদনের একটা অঙ্ক করব। জাস্ট 3টা নিয়মের জন্য 3টা। প্রমাণ উৎপাদনের অঙ্ক কিন্তু তেমন বেশি আসে না পরীক্ষায়, তারপরেও আমরা যেহেতু শিখতেছি আমরা পরিপূর্ণভাবে শিখবো, সেজন্য একটা অঙ্ক করাই দেবো, এটাই, আর কিছু না। তাহলে আশা করি আমরা যদি একটু বুঝে বুঝে পড়তে পারি তাহলে পারবো, না পারার কোনো কারণ নেই।